আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর রফিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের 4th চ্যাপ্টার কাজ, ক্ষমতা ও শক্তি এটা লেকচার 1 শুরু করতে যাচ্ছি। তোমাদের অনেকজন স্টুডেন্টদের চাওয়ার কারণে দ্রুত এই চ্যাপ্টারটা শুরু করলাম। তো এখানে একটা রিকোয়েস্ট সবার আগে, যারা গতিবিদ্যা আর বল এই দুটো চ্যাপ্টার করে আসো নাই তারা এখান থেকে ভিডিও দেখা বন্ধ করে দাও, কারণ তোমাদের আগে ওই দুইটা চ্যাপ্টার শিখতে হবে। তুমি চাইলে আমাদের ইউটিউবে প্লেলিস্ট থেকে ওই দুইটা চ্যাপ্টার করে আসতে পারো, যেটা একদম A to Z, হ্যাঁ, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি পড়ানোর চেষ্টা করেছি। তো তুমি চাইলে ওটা দেখতে পারো, অথবা তুমি যেভাবেই হোক, নিজের থেকে হোক অথবা অন্য কোনো জায়গা থেকে হোক, আগে গতি আর বল শিখে নিও, এরপরে তুমি কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা দেখবে। তো এখন যেহেতু তোমরা গতি অধ্যায় করে আসছো, বল অধ্যায় করে আসছো, এই মুহূর্ত থেকে তোমরা এখন অনেক কিছু একটু ফাস্ট শিখতে পারবে। তোমরা দেখতে পারো যে আমি হয়তোবা গতি অধ্যায় অনেকদিন ধরে তোমাদের ক্লাস নিয়েছিলাম, অথবা বলের অধ্যায় অনেকদিন ধরে ক্লাস নিয়েছিলাম। এখন দেখবে এই টাইপের চ্যাপ্টার গুলা অনেক ফাস্ট আগানো যাবে। তো আমাদের কাজ, ক্ষমতা, শক্তি, তোমরা এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটেও পাবে। ইন্টারমিডিয়েটের চ্যাপ্টারটার নাম থাকে হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। তো শক্তি কথাটা আগে দিলে ভালো, ক্ষমতা পরে দিলে ভালো হতো, বাট তাও যেহেতু চ্যাপ্টারের নাম দেওয়া তোমাদের কাজ, ক্ষমতা, শক্তি, আমরা ওইটাই দিব। তো আমরা সবার আগে এই জিনিসটা যে কাজ, সবার আগে হচ্ছে আমরা কাজ জিনিসটা কি সেটা আগে জানার চেষ্টা করব। ঠিক আছে, জিনিসটা খুবই মজার। তো দেখো, সবার আগে আমরা জানবো হচ্ছে কাজ। তো তোমাকে যদি বলা হয় যে দেখো, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, কাজটা হচ্ছে তুমি আমাদের ধরো স্টুডিওতে তুমি 1 ঘন্টা পাহারা দিবা, অর্থাৎ তোমাকে সাময়িকভাবে আমি তোমাকে দারোয়ান বানাচ্ছি। কেউ আবার পার্সোনালি নিও না যে অভিভাবক তোমাদেরকে দারোয়ান বানাই ফেলছে। ওকে, তো তুমি 1 ঘন্টা ধরে আমার দেওয়া এই কাজটা তুমি করলা। তো এটা দেখো, আমি উচ্চারণ করতেছি কাজ করলা, তুমি বলবা যে হ্যাঁ আমি তো কাজ করছি, পারিশ্রমিক পাওয়ার প্রাপ্য। তো ফিজিক্সের ভাষায় তুমি যদি জাস্ট গেটের সামনে বসে থাকো অথবা দাঁড়ায় থাকো, পাহারা দেওয়া হয় বসে বা দাঁড়িয়েই তো দিবা, তাই না? ফিজিক্সের ভাষায় তুমি আসলে কোনো কাজই করো নাই। ফিজিক্সের ভাষায় কাজ জিনিসটা ডিফারেন্ট। ফিজিক্সে কাজের সাথে বল এবং সরণ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ফিজিক্সের ভাষায় কাজ তাহলে কি হয়? ফিজিক্সে আগে তোমাকে জানতে হবে কাজের পরিমাণটা। আমরা বলি না কেউ বেশি কাজ করছে, কেউ কম কাজ করছে। ফিজিক্সের ভাষায় এই কাজের পরিমাণটা কিভাবে বের করা হয় জানো? এটা বের করা হয় যে সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? তো তুমি এখন এই বস্তুটার উপর বল প্রয়োগ করলা। তুমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করলা। বল একটা নির্দিষ্ট সময় ধরে প্রয়োগ করতে পারো। তো বল প্রয়োগ করার কারণে এখন এই বস্তুটা কি হয়েছে জানো? এই যে বস্তুটা নিয়ে বল প্রয়োগ করলা বা যে বস্তুটার উপর বল প্রয়োগ করলা, ও একটুখানি সরে গেছে। ঠিক আছে, তোমাকে আমি বললাম যে বল প্রয়োগের কারণে বস্তুটার সরণ বা বল প্রয়োগের জন্য বস্তুটির সরণ বলতে পারো, বা যেহেতু একই দিকে অতিক্রান্ত দূরত্ব, ওই একই দিকে যেহেতু অতিক্রান্ত দূরত্ব দিক চেঞ্জ হচ্ছে না, এটাকে সরণই বলা যায়, সমস্যা নেই। তো বস্তুটির সরণ তুমি জানো হচ্ছে ধরো এস পরিমাণ। কত? এস পরিমাণ। যেদিকে বল প্রয়োগ করছো বস্তুটা সেই দিকে গেছে, তো সেই দিকে তার সরণ হচ্ছে এস পরিমাণ। তো ফিজিক্সের ভাষায় এই যে কৃত কাজ, হ্যাঁ, তুমি কতটুকু কাজ করলা, কৃত কাজ। দেখো এখানে একটু কথাটা চেঞ্জ করব, কাজ আসলে বল করে, মানুষ না, তাও আমি বলতেছি তোমার কৃত কাজ, কারণ আমি ধরে নিচ্ছি বলটা তুমি প্রয়োগ করছো। ফিজিক্সের ভাষায় কৃত কাজ হবে কি জানো? এই যে বলটা তুমি প্রয়োগ করলে সেই বল আর এই সরণের গুণফলটা, এটাকে আমি এখন একটু ভালো করে লিখে দিই, বল এবং বলের দিকে সরণ। বলের দিকে সরণ, এই যে বলের দিকে সরণ, এই কথাটা হয়তোবা তোমরা এখন অত ভালোভাবে ক্যাচ করতে পারবে না। তোমরা এই টপিকটা ক্যাচ করতে পারবে আস্তে আস্তে ইন্টার উঠলে তোমাদেরকে, বা আমি যখন ছোট ছিলাম 9-10-এ, আমিও শিখতাম যে বল আর সরণের গুণফলকে কাজ বলে, বা ওইটাই হচ্ছে কাজের পরিমাণ। বল এবং সরণের গুণফলই হচ্ছে কাজের পরিমাণ। তো ওই জাস্ট সরণ বলার থেকে তুমি যদি এটা বলো যে বলের দিকে সরণ, তাহলে আর একটু ভালো হবে তোমাদের জন্য। যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠবে তোমাদের জন্য বেনিফিটেড হবে জিনিসটা। তো কৃত কাজ হচ্ছে বল আর সরণের গুণফলটা। দেখো তুমি কত বল প্রয়োগ করলা সেটা, আর এই বলের কারণে তোমার কতটুকু সরণ হচ্ছে তোমার বস্তুটার। হ্যাঁ, তুমি যদি এই সরণটা জানো তাহলে জাস্ট এই বল আর সরণ গুণ করবা, এটাই হচ্ছে কৃত কাজ। যেটাকে কাজের ইংলিশ যেহেতু ওয়ার্ক, আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি। তো আমরা যেহেতু বল প্রয়োগ করলাম এফ পরিমাণ,
আর আমাদের সরণ যেটা আমাদের না আসলে বল প্রয়োগ যার উপর হচ্ছে তার সরণ যদি এস হয় তাহলে আমরা আপাতত এখানে লিখতে পারি এফ এস। আপাতত আমরা কি লিখতে পারি এফ এস। এখন কথা হচ্ছে এককটা কি, এককটা কি, ঠিক আছে? কার একক? বলের একক। তুমি যে পরিমাণ করলা, যে কোনো কিছু পরিমাণ যে করা হয় ওগুলাকে আমরা রাশি বলি, তাই না? তো এই বিভিন্ন রাশি বিভিন্ন রকম একক থাকে। তো এর এককটা কি? কাজের এককটা হচ্ছে জুল। কাজের এককটা কি? জুল। এগুলো তোমরা সবাই জানো, টুকটাক অনেকবার শুনে আসছো। যারা নতুন লাইনে উঠছে ওরাও শুনে থাকে, যারা 10-এ পড়ো তারা তো এর আগেও শুনে আসছো বিভিন্ন সময় যে কাজের একক জুল, তাই না? ওকে, এটা ক্যাপিটাল জে, বড় হাতের জে, ছোট হাত না, বড় হাতের জে। আচ্ছা, তাহলে হচ্ছে বল আর এই স্বর্ণের গুণফলটাকে আমরা বলি হচ্ছে কাজ। তো একক জানার পর ফিজিক্সের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাত্রা। তো এই যে যে রাশিটা তুমি লিখলা এটার মাত্রা কত, অর্থাৎ কাজের মাত্রা কত বা কাজের মাত্রাটা কি, ঠিক আছে? বলো তো কি হবে কাজের মাত্রা। তো আমি তো ধরে নিচ্ছি তোমরা গতিবিদ্যা শিখে আসছো, ওইখানে কিন্তু প্রথম প্রথম মাত্রা বের করে শিখো, আর এমনিতে তোমাদের প্রথম চ্যাপ্টারই আসলে মাত্রা শেখানো হয়। তো কাজের মাত্রা, তাই না? তো আমরা জানি আমাদের মৌলিক রাশি আছে 7টা, তাই না? আচ্ছা, তো তোমাদেরকে আরেকটু যদি ছোট করে বলি, আমাদের এই যে গতি বলো, বল বলো, কাজ শক্তি ক্ষমতা বলো, কাজ ক্ষমতা শক্তি বলো, এখানে আমাদের আসলে 3টা লাগে মেইনলি। এক হচ্ছে ভর, এক হচ্ছে কি ভর, আচ্ছা, আরেকটা লাগে হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা লাগে হচ্ছে সময়। এই 3টা জানলেই ম্যাক্সিমাম এই মাত্রাগুলা বের হয়ে যাবে, ঠিক আছে? ভর, সময় আর দৈর্ঘ্য। তো ভরের মাত্রা ইউজ করবা হচ্ছে কি জানো, ক্যাপিটাল এম। মাস দিয়ে মনে রাখতে পারো, মাস এম, ঠিক আছে? মাস মানে হচ্ছে ভর। দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা আমরা ইউজ করি কি জানো, ক্যাপিটাল এল। দৈর্ঘ্য মিন্স লেন্থ, তাই না? আর সময়, টাইম, তো এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দিয়ে। তো বেসিক্যালি ভর নিয়ে কেউ কনফিউশনে পড়ে না, সময় নিয়েও কনফিউশনে পড়ে না। দৈর্ঘ্যতে আরো কিছু তোমাদেরকে লিখে দিই, দৈর্ঘ্য বলতে আরো কিছু জিনিস বুঝাতে পারে। প্রস্থ বললে ওই একই, কারণ প্রস্থ আলটিমেটলি একটা লেন্থ, তাই না? জাস্ট আয়ত আকৃতি হলে বড়টাকে বলি দৈর্ঘ্য, ছোটটাকে বলি প্রস্থ। আসলে প্রস্থ কিন্তু একটা দৈর্ঘ্যই। তারপরে হচ্ছে সরণ, তারপরে হচ্ছে দূরত্ব, তারপরে হচ্ছে উচ্চতা। হ্যাঁ, সোজা ভাষায় যাদের একক সেম, যেমন প্রস্থ বললে আমি যে বলতে পারি 5 মিটার, সরণ বললে বলতে পারি 5 মিটার 10 মিটার, দূরত্ব বললে বলতে পারি যে এত দূরত্ব গেল এত মিটার, উচ্চতা বললে বলতে পারি 10 মিটার উচ্চতা। মেনলি যাদের একক একই, মানে মিটার সেন্টিমিটার, তারা হচ্ছে এখানে আমাদের এই দৈর্ঘ্যটা হবে। এখন একই বলতে পারো অন্যটা না, অন্যটা আমি দূরত্বের এককের কথা বলছি। হ্যাঁ, ধরো মিটার, সেন্টিমিটার, কিলোমিটার দিয়ে যেগুলোকে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর তার জন্য একক আমরা মাত্রা ইউজ করবো হচ্ছে ক্যাপিটাল এল। তো তোমার এখন কাজ কি, তোমাকে যেহেতু কাজের মাত্রা বের করতে হবে, তোমাকে কি করতে হবে জানো? তোমাকে এই কাজটাকে, এই যে সূত্র যেটা আমরা মাত্রা লিখলাম কাজের পরিমাণ বের করা, যে বল আর সরণ, তাই না? বল আর সরণ, এটাকে ভাঙতে হবে। তো দেখো সরণ অলরেডি, যে দৈর্ঘ্যের মধ্যে অলরেডি সরণ আছে। সরণ হচ্ছে আমাদের মৌলিক রাশি, এটার মাত্রা আমরা ক্যাপিটাল এল লিখে দিব। বাট বল এটা কিন্তু মৌলিক রাশি না। তোমরা ঠিক এর আগের চ্যাপ্টারে শিখে আসছো বল যেটা, এটা আমরা কিভাবে পরিমাপ করি। নিউটন আমাদেরকে শিখিয়ে গেছেন যে F ইকুয়ালস টু এম এ, ভর ইনটু ত্বরণ। F ইকুয়ালস টু এম এ অর্থাৎ ভর ইনটু ত্বরণ। আর এই যে সরণ তো ছিলই, আগে থেকে সরণ তো ছিলই। এখন খেয়াল করো, ভর কিন্তু আমাদের মৌলিক রাশি, তার মানে আরেকটা আমরা পেয়ে গেছি। এটা মৌলিক রাশি, মাঝখানে ত্বরণ, ত্বরণ কিন্তু মৌলিক রাশি না। ত্বরণ হচ্ছে আবার বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে থাকি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে থাকি, বেগ হ্রাসের হারকে মন্দন বলে থাকি। ওই একই কথা, বেগ চেঞ্জ হলেই ত্বরণ চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা ত্বরণকে আবার লিখতে পারি বেগের পরিবর্তন। তো আপাতত আমি জাস্ট বেগ লিখলাম, ঠিক আছে? বেগের পরিবর্তনকে জাস্ট বেগ লিখলাম বাই সময়, হার, হার মানে সময় দ্বারা ভাগ, আর ইনটু হচ্ছে সরণ। একটু খেয়াল করি, ভর মৌলিক রাশি, সময় এটাও মৌলিক রাশি, সরণও মৌলিক রাশি, বেগ, বেগ কি মৌলিক রাশি? বেগ কিন্তু মৌলিক রাশি না। বেগ হচ্ছে আবার সরণের হার, সরণের হার। বেগ হচ্ছে আবার কি? সরণের হার। তাহলে এই যে ভর, এই যে বেগটাকে আমরা আপাতত লিখতে পারি আবার সরণ বাই সময়, সরণ বাই সময়। যত মানে তুমি ভাঙতে পারো আর কি, মৌলিক রাশিতে চলে যাবে, একটাকেও অন্য যৌগিক রাশি রাখবে না, ঠিক আছে? ওকে, আর এই হলো সময় ইনটু সরণ, ঠিক আছে?
এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এই ভগ্নাংশটা না তোমরা অনেকে আবার পেঁচা ফেলো ম্যাথে। তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই দিই যে সাপোজ তোমার কাছে এটা একটা ভগ্নাংশ, এখন তোমার কাছে এখানে আছে a/b আর এখানে আছে হচ্ছে c। এটাকে ডাইরেক্টলি লেখা যায় জানো, এটাকে তুমি a/bc লিখো। এগুলা তোমরা অনেকেই জানি, স্লোলি করো। ইভেন তোমরা এর মধ্যে একজন নক দিছিলা যে অঙ্ক নাকি বুঝতেছিল না, আমি দেখলাম যে কি সমস্যা দেখিয়েছিল, অসভ্য করতে পারে না, এরকম বেসিক সমস্যা থাকতে পারে, বাট এগুলা তোমাদের আস্তে আস্তে সমস্যা সলভ করতে হবে। তো এইটা কিন্তু খুবই ইজি, তুমি কি করতে পারো শিখে আসতো তো ছোটবেলায়, যে যেমন এটা কি লব ধরতে পারো, তাহলে এই লব আর নিচে যেহেতু ভাগ হচ্ছে এটাকে আমরা উল্টায় গুণ আকারে লিখি, তাই না? তাহলে দেখো a এর সাথে 1 গুণ হয় a, b আর 3 গুণ হয় bc। এইখানে আমরা এখন সেই কাজটা করব। এই যে আমাদের এখানে ভর আসছে, তাই না? আমরা ডাইরেক্টলি করতে পারি, এইটাকে উপরে দেবো, এটার সাথে নিচেরটা গুণ করে দিব, তাই না? এই কাজটা এখন আমরা এখানে করব, যে এই যে স্মরণকে লিখবো, এই যে সময় আর সময় একসাথে গুণ আকারে দিয়ে দেবো, তাই না? তো এটা হয়ে যাবে সময় স্কয়ার। আই হোপ বুঝতে পারছো, এটা হয়ে যাবে কি সময় স্কয়ার। যেমন এখানে বি আর সি ডিফারেন্ট ছিল দেখে বিসি লিখছিলাম, সাপোজ এখানে বি থাকলে আমি এখানে বি স্কয়ার লিখে দিতাম, সেম, তাই না? আর এই হচ্ছে গিয়ে সরণ। দেখো তো আর কোনো যৌগিক রাশি আছে কিনা, ভর মৌলিক রাশি, স্মরণ মৌলিক রাশি, সময়ের স্কয়ার, সময় তো মৌলিক রাশি। তাহলে আমরা ফাইনালি এখন যে লিখতে পারি যে কাজের মাত্রা, তাই না? কাজের মাত্রা, এটা আমরা ফাইনালি লিখতে পারি। দেখো ভরের জন্য আমরা ইউজ করব হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম। ওকে, এখানে খেয়াল করে দেখো স্মরণও কিন্তু আসলে দুইটা, ভেঙে লিখছি, বাট আলটিমেটলি স্মরণ কয়টা? স্মরণ ইনটু স্মরণ। আমরা জানি যে এটা তো ভগ্নাংশ নিচে 1 আছে, এভাবে ধরা যায়। আমরা জানি সব লব একসাথে গুণ হয়, সব ভর একসাথে গুণ হয়, তো এটা তো আর আমরা দিই না। তো স্মরণ ইনটু স্মরণকে, তাহলে স্মরণের মাত্রা যেহেতু হচ্ছে স্মরণ মানে এই যে এটা, তাই না? দৈর্ঘ্য মাত্রা যেহেতু এল, তাহলে আমরা এখানে লিখবো এল স্কয়ার। এখন ভগ্নাংশের নিচে হবে টি স্কয়ার। ভগ্নাংশের নিচে টি স্কয়ার লেখার থেকে আমরা এটাকে সূচক লগারিদম যদি করে থাকো তাহলে তো ভালো বুঝবা, এটাকে আমরা ভগ্নাংশে এভাবে লিখতে পারি, তাই না? আমি কিন্তু মাত্রা বের করে একদম ভেঙে দেখালাম, একদম ভেঙে দেখেছি, ধরে নিচ্ছি তুমি একদম প্রথম মাত্রা বের করা দেখতেছো। এই হচ্ছে প্রসেস, এম এল স্কয়ার টি ইনভার্স 2। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কাজের পরিমাণ কিভাবে বের করা হয়। ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। ওকে, এরপরে হচ্ছে কাজের যে এককটা জুল, আর কাজের মাত্রা যেটা সেটা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2। এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ করবা না। এই যে আমি যে বের করলাম না, তোমরা দেখতে পারো যে অভিজ্ঞ অনেকক্ষণ ধরে বের করছে, তোমাদের মনে হয় এত টাইম লাগবে, জিনিসটা এমন না। দুই একবার একটু প্র্যাকটিস করো, এমনি তোমরা ফার্স্ট বের করতে পারবা। বুঝতে পারছো? ওকে, তো এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, এই যে কাজ জিনিসটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? এখন আবার যাদের এই আইডিয়াটা নাই যে স্কেলার মানে কি ভেক্টর মানে কি, সে বলতেছি আবার, ঠিক আছে? কাজ একটি ডট রাশি, ঠিক আছে? কাজ একটি ডট রাশি। এখানে ডট বলতে আমি তোমাকে বলতে চাচ্ছি সিলেক্ট করো স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। এটা যদি সিলেক্ট করতে বলি তো আসলে এটা তোমাদের জন্য একটু অন্যরকম হবে। আমি যারা আবার স্কেলার আর ভেক্টর বুঝে না তাদেরকে সংক্ষেপে বলি, যদিও গতি অধ্যায়ে আমি এগুলো নিয়ে অনেক বলে আসছি। তো যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে আমাদের রাশি, তাই না? ফিজিক্সে আমরা যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি। এখন কিছু রাশির জন্য দিক প্রয়োজন হয়, সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মানের সাথে দিক দরকার হয়, আর কিছু রাশি শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। তো যাদেরকে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা যায় তারা স্কেলার রাশি। যেমন ভর, আমি যদি বলি আমার ভর 50 কেজি, আর তোমার আর কিছু জানা আছে? আমি যদি শুয়ে থাকি, বসে থাকি, উল্টা দিক হয়ে থাকি, ডান দিকে থাকি, পশ্চিম দিকে দাঁড়ায় থাকি, পশ্চিম দিকে তাকাই থাকি, এরকম কিছু ডায়লগ আছে না, যে পশ্চিম দিকে তাকাই বলতেছে আমি এই কাজটা করি নাই। আমি বললাম যে পশ্চিম দিকে তাকাই বলতেছে আমার ভর 72 কেজি না 50 কেজি। জিনিসটা তো দিকের উপর ম্যাটার করে না, জাস্ট ভ্যালুটা জানলেই হয়। এরা হচ্ছে স্কেলার রাশি। যেমন সময়, এখন কয়টা বাজে? সাপোজ ধরো রাত 10টা। এখন আমি যদি বলি যে না পশ্চিম দিকে তাকাই বলতেছি রাত 10টা বাজে, মানে যারা পশ্চিম দিকে তাকাবে তাদের জন্য 10টা, জিনিসটা তো এমন না, সবার জন্য। তো এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে কি যাদের সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মানের সাথে আবার দিকটা প্রয়োজন হয়। এগুলো কিন্তু সব গতি অধ্যায়ে এক্সপ্লেন করা। যেমন হচ্ছে একটা, আমি তোমাকে বললাম যে তোমার বাসা আমার বাসা থেকে 50 মিটার দূরে। এখন তুমি তোমার বাসা থেকে বের হয়ে মাথা চুলকাচ্ছ, 50 মিটার যাবা, কিন্তু কোন দিকে? ডানে, বামে, এদিকে না এদিকে, নাকি কোন করে?
এই যে তার মানে আমাকে ভ্যালুর সাথে একটা দিকও দিয়ে দিতে হইলো তোমাকে। এগুলো হচ্ছে ভেক্টর রাশি, যেমন সরণ, বেগ, ত্বরণ, তাই না? এগুলো আমরা আগে থেকে জানি। তো এখন কথা হচ্ছে কাজ কি, কাজের কি দিক আছে বলতো? তো কাজের আসলে দিক নাই, কাজ একটা স্কেলার রাশি। কাজ একটা কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে? কাজের কোনো দিক নাই। এখন অনেকেই প্রথম প্রথম একটু অবজেকশন দেয় যে ভাইয়া আপনি পাগল। আমি বলবো কেন? তুমি বললো যে ভাইয়া একটু কাজের সূত্রটা লেখেন বা কাজের পরিমাণটা একটু লেখেন। তো লিখলাম যে কাজ হচ্ছে আমরা এভাবে বের করি যে বল প্রয়োগ করব, আর ওই বলের জন্য কতটুকু সরণ হচ্ছে সে সরণটা আমরা লিখবো, বল ইন্টু সরণ। তো তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া বলেন তো বল কি রাশি? যারা জানো তাদের জন্য তো ভালো, আর যারা জানো না একটু জেনে রাখো। আবার কিন্তু বলতেছি বল অধ্যায় করে আসলে তো এটা জানার কথা বল একটা ভেক্টর রাশি, গতি অধ্যায় করে আসলে জানার কথা সরণ একটা ভেক্টর রাশি। তো বলতে পারো ভাইয়া দুইটা ভেক্টর রাশি গুণ হচ্ছে, আপনি কেন বলতেছেন যে এটা একটা স্কেলার রাশি? উল্টা বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কাজেরও তো ভেক্টর হওয়া উচিত, তাই না? আসলে এই যে তোমরা যখন ভেক্টর অধ্যায় পড়বা 9, 10 না, ইন্টারমিডিয়েট ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় ফার্স্ট পেপারে ভেক্টর, ওইটা যখন পড়বা, ওইটা প্রথম অধ্যায়ের নামই হচ্ছে জাস্ট ভেক্টর নাম। ওইখানে তখন জানবা যে ভেক্টর রাশির গুণফল দুই ভাবে হয়, একটাকে আমরা বলি ডট গুণন আর একটাকে আমরা বলি ক্রস গুণন। তো এই কাজ আসে হচ্ছে আমাদের ডট গুণনের মাধ্যমে। ডট গুণনকে আমরা বলি আবার স্কেলার গুণন, অর্থাৎ ওইটার ফলাফলটা, দুইটা ভেক্টর রাশির গুণফলের যে ফলাফলটা, আউটপুটটা, ওইটা হয় একটা স্কেলার রাশি। তো কাজ আসলে ডট গুণফলের হয়, বল আর সরণের ডট গুণফলের মাধ্যমে কাজটা হয়। এই কারণে হচ্ছে এটা একটা স্কেলার রাশি। তো তোমাদের আসলে একটু বুঝতে টাফ হবে, তো কিছু না, তোমরা জাস্ট এই লাইনটাও যদি মনে রাখো তাও চলবে। বাট আমি এখন আবার একটু বিস্তারিত আলোচনা করব হালকা, এটা তোমাদের অনেকে একটু অন্যরকম লাগতে পারে, বাট দেখো আশা করি বুঝবা। বাট এটা তোমাদের বইয়ের টপিকের মধ্যে পড়ে নাই, ঠিক আছে? জাস্ট একটু তোমাদেরকে আগে থেকে একটু কিছু নলেজ দিয়ে রাখার জন্য আমি এই কথা বলবো। হ্যাঁ, তো তোমরা ক্যারাম বোর্ড খেলছো বলো তো? এখানে যেরকম পকেট থাকে 4টা। আমি ছোটকালে অনেক ক্যারাম বোর্ড খেলতে পারতাম, বড় হইতে তার খেলি নাই, বুঝছো? বাসা বাড়িটাতে যে আমার আম্মু বোর্ড বিক্রি করে দিছিল ভাঙারি আলার কাছে। আচ্ছা, এরকম 4টা পকেট থাকে। তো ধরে নাও যে তোমার কাছে এখানে একটা গুটি আছে, ধরো যে রেড আছে, ঠিক আছে? রেড যেহেতু বলছি, রেড কালার দিয়ে দিই। ওকে, তো এখন তোমার কাছে একটা কি আছে? স্ট্রাইকও আছে, বুঝছো? আমার ছোটকালে যে স্ট্রাইকটা ছিল ওটা হলুদ কালারের ছিল। ওকে, তো এখন আমি কি করলাম? এটাকে দিয়ে এরকম কি করলাম? তুমি উপর থেকে দেখতেছো, বোর্ডে থাকে না যে বাচ্চারা এরকম উপর থেকে দেখে ওইভাবে দেখতেছো। তো আমি এটাকে কি করলাম? এরকম টক্কা দিলাম, ও যে এটাকে ধাক্কা দিল। ভালো কথা, ধাক্কা দেওয়ার কারণে এটা কি হচ্ছে? এইদিকে মুভ করছে, ঠিক আছে? এইদিকে যেতে পারে, দেখছো? এই লাল ডট ডটটা খেয়াল রেখো, এই যে এসে ধাক্কা দিল, এই কারণে ওই দিকে গেছে। তো এইটার কাহিনীটা কি? এটা কাহিনী হচ্ছে কি, দেখো ও ওর ওপর বল প্রয়োগ করছে এইদিকে যাওয়ার জন্য, এইদিকে। হ্যাঁ, দেখো বলটা ও এইদিকে হিট করছে আর ও গেছে এদিকেই। তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি শিখছি? আমরা শিখে আসছি যে কাজ বের করতে হবে বল আর বলের দিকে সরণ ওই বস্তুর। হ্যাঁ, যেমন এই বস্তুর ওপর কত বল প্রয়োগ করা হচ্ছে, আরো বল প্রয়োগের দিকে কতটুকু গেল। এখন তোমরা এই জিনিসটাও জানো যারা অনেক এক্সপার্ট, যেমন আমি তোমাকে যদি বলি এইটাকে এই পকেটে ফেলা, তো অনেকে যারা নুব, নুব মানে বুঝো? নুব এই কথাটা বা অতটা ইউজ টু না হইতে পারো যারা ঢাকার বাইরে। নুব মানে হচ্ছে তুমি একদমই কোনো কিছু একদম কাঁচা, মাত্র মাত্র শিখতেছো। তো যারা কাঁচা তারা এটাকে এই পকেটে ফেলতে গেলে ওরা এইভাবে চিন্তা করতে পারে আমি এই যে এখান থেকে হিট করব এরকম ভাবে, তো এটা যেখানে হিট করবে, এটা যেখানে হিট করবে। বাট অনেকে যারা এক্সপার্ট তারা একটু জিনিসটাকে অন্যভাবে করে। ওরা করে কি, একটু ভাবনায় যে এমন ভাবে হিট করবে, তেরা ভাবে এটা যে এটাকে এইভাবে হিট করবে, আর এইটা যে যাবে এইদিকে। কি বলছে বুঝতে পারছো? এমন ভাবে হিট করবে যে এটা এইভাবে যাবে আর এটা যাবে এইদিকে। এরকম হয় না? পকেটে কিন্তু পড়ে। আচ্ছা, যদি বুঝে থাকো এটা, তাহলে মানে আমি বুঝাইতে চাচ্ছি যে দেখো, এই যে দেখো ও যে হিট করবে এটা এইভাবে, তার মানে দেখো বলের দিক এইদিকে, এদিকে হচ্ছে এফ। বাট আমাদের এই রেড যেটা, সেটা যাবে হচ্ছে ধরো পকেটে, চাইতেই পারে। আমি বল প্রয়োগ করছি এইদিকে, বাট ও গেছে এইদিকে। এই যে সিনারিওটা দেখো, এই সিনারিওটাকে আমি একটু যদি উল্টে, হ্যাঁ, আই হোপ তোমরা এখন এই জিনিসটা বুঝতে পারবা।
এই যে এরকম দেখো, আমরা কোনো বস্তুর উপর এইদিকে বল প্রয়োগ করতে পারি। হ্যাঁ, এদিকে একটা বস্তু আছে, বল প্রয়োগ করলাম এদিকে, বাট বস্তুটা দেখো সরণটা হয়েছে এইদিকে। তখন আমরা কাজ কিভাবে বের করি? এই দেখো, আমাকে নিতে হবে বলের দিকে সরণ, আমাকে নিতে হবে কি বলের দিকে সরণ। তো এই কনসেপ্টটা তোমাদের যারা বুঝতে টাফ হবে জাস্ট তারা দেখো, কোনো সমস্যা নাই। তো দেখো, আমরা এক কাজ করতে পারি, এইদিকে আমরা একটা তখন কি করি জানো, আমরা তখন অভিক্ষেপ নিই বা বলের দিকে সরণের উপাংশটা নিই। তো এই যে এই দিকে সরণ যদি হয় আর তুমি যদি এই কোণটা জেনে থাকো, এটা আবার ভেক্টরের কনসেপ্ট। তো এই যে এই দিক, তোমার দেখো বল এইদিকে, তোমার সরণ হচ্ছে এইদিকে, তোমার এইদিকে সরণ তুমি যদি এখন নাও তাহলে তোমার অঙ্কটা হবে না, আমাকে নিতে হবে বলের দিকে সরণ। দেখো, যখন কোনো দ্বিমাত্রিক স্থানাঙ্কতে এখানে একটা বিন্দু থাকে, হ্যাঁ, কথা কথা হচ্ছে 5,3, তার মানে কি বোঝাচ্ছে, এইটা হচ্ছে ওর সরণ। বাট এই সরণ হওয়ার জন্য দেখো, ওর একটা এক্স এর মান আর ওই মানটা হচ্ছে 5, ওর একটা ওয়াই এর মান আছে আর ওয়াই এর মানটা হচ্ছে 3, এটা হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান। তার মানে একটা বস্তু যখন এরকম তির্যক ভাবে সরণ ঘটে বা যে কোনো ভেক্টর রাশি যদি থাকে, তার একটা এক্স এর মান থাকে আর একটা ওয়াই এর মান থাকে। তো এই সরণটা যে এইদিকে হইছে, ওর এইদিকে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কিভাবে বের করতে হয় তোমাদের এখন বললে সমস্যা হবে, ত্রিভুজ দিয়ে দেখানো যায় কজ উপাংশ নেই। এটা হয় আসলে এস কস থিটা, এটা হয় কি এস কস থিটা, বুঝতে পারছো? তার মানে দেখো, ওর সরণ হচ্ছে এদিকে, বাট আমার বল তো ছিল এই বরাবর, আর ওর এই বরাবর সরণের মান হচ্ছে এতটুকু। তখন আর কি আমাদেরকে নিতে হয় যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ঠিক আছে? আর এফ এস কস থিটা আমরা কিভাবে পাই, এটা তোমরা ভেক্টরের কথায় ইন্টারমিডিয়েটে করলেই বুঝতে পারবা, যে এফ ডট এস। আর এই যে এফ ডট এস যে হয়ে থাকে, এটা আসলে ডট গুণফল, আর ডট গুণফল সবসময় স্কেলার রাশি হয়। ডট গুণফল সবসময় কি হয়, স্কেলার রাশি হয়, ঠিক আছে? ডট গুণফল সবসময় স্কেলার রাশি। তো তোমরা এখন বলতে পারো, হ্যাঁ আপনি হুদাই পেঁচাইলেন, অকারণে পেঁচাইলেন। হ্যাঁ আমি জানি অকারণে পেঁচাইছি, তোমাদের কয়েকটা জিনিস অ্যালার্ট করে দিই, যে তোমাদেরকে এই টাইপের দিবে না যে বল প্রয়োগ করা হয়েছে আর বস্তু অন্য দিকে গেছে, এরকম তোমাদের দিবে না। তোমাদেরকে দিবে হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে আর বস্তু ওই দিকেই যাবে, মানে ওই রেখা বরাবর যাবে। হ্যাঁ, ওই রেখা বরাবর যাবে, তোমাদের 19 এতটুকুই। তো সেই কনসেপ্টে তোমাদের তখন যেহেতু বস্তু এইদিকে যায়, তখন থিটার মান 0 হয়, তখন কোনো কোণ উৎপন্ন হয় না। দেখো তো, আমি যদি বস্তুকে এদিকে ধাক্কা দেই আর বস্তু যদি এইদিকে যায়, থিটার মান কত হবে? কোনো কোণ উৎপন্ন হয়েছে না, যেহেতু ওইদিকে গেছে। থিটার মান 0 হলে cos 0 ডিগ্রি বসাও, cos 0 ডিগ্রির মান হয় 1, তখন আমরা পাই এফ এস। আর 19 এটাই লেখা হয়েছে, কৃতকাজ মানে এফ এস, কৃতকাজ মানে এফ এস। তোমাদের ধরাই হয় যে তোমাদের বস্তুর বল প্রয়োগ করা হচ্ছে যেদিকে, সেদিকেই বস্তুর সরণ হবে। আর এই এফ এস লেখার কারণে যখন হুট করে আবার লেখা হয় যে কাজ একটা স্কেলার রাশি, তোমাদের অনেকেরই মানতে একটু কষ্ট হয়, এই কারণে আলোচনাটা করলাম। তাহলে ওভারঅল কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে কাজের ফর্মুলা হচ্ছে তোমাদের জন্য এফ এস, আর কিছু না। তোমাদের বল প্রয়োগে বস্তু সরণ বলের দিকেই হবে, এটা নিয়ে আর কোনো পেঁচানোর কিছু নাই, জাস্ট একক আর মাত্রা একটু পর্যন্ত মনে রাখলেই চলবে, ঠিক আছে? এখন তোমাদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ, ঠিক আছে? কি কাজ? ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। তার আগে তোমাদেরকে আরেকটা কথা একটু বলে রাখি, যে দেখো, তোমরা হয়তো বলে রাখো যে এই কাজটা করছে অমুক, এই কাজটা করছে শফিক, এই কাজটা করছে হচ্ছে না, মানুষের নাম ভুলে গেলাম কেন, সাজ্জাদ, এরকম বলে থাকি। আসলে ফিজিক্সের ভাষায় কাজ করে হচ্ছে বল, ফিজিক্সের ভাষায় কাজ করে কে? বল, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবে। ফিজিক্সের ভাষায় কাজ কোনো মানুষ করে না, কাজ কোনো মানুষ বা যন্ত্র করে না। তাহলে কে করে কাজ? কাজ করে হচ্ছে বল। কাজ কে করে? ফিজিক্সের ভাষায় কাজ করে হচ্ছে বল। কারণ বল নাই মানে কোনো কাজ হয় নাই, সরণ হয় নাই মানে কোনো কাজ হয় নাই। যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এর যে কোনো একটা মান 0 বসাও, বল অথবা সরণের মান 0 বসাও, দেখবা ডাব্লিউ এর মান 0, ঠিক আছে? ডাব্লিউ এর মান 0, কাজ করে কে বলতো? বল, ঠিক আছে? এখন এই যে কাজ করে হচ্ছে কোনো বল, তো এখন এই বলের দ্বারা আমরা আবার দুইটা কথা বলে রাখি, যে বলের দ্বারা কাজ আবার হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ।
ঠিক আছে, বলের দ্বারা কাজ কয় রকমের হতে পারে? দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো আমরা প্রথমে ধনাত্মক কাজটা নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে ঋণাত্মক কাজটা নিয়ে আলোচনা করব। তো দেখো ধনাত্মক কাজটা কখন হয়, এটা নিয়ে আলোচনা অলরেডি করা শেষ। ধনাত্মক কাজ, বলের দ্বারা কাজ কখন ধনাত্মক হয়? বিষয়টা হচ্ছে কি, যখন কোনো একটা বস্তু থাকবে, ঠিক আছে, যে কোনো শেপেরই একটা বস্তু থাকতে পারে, গোল নিলে ভালো লাগে। এখন আমি এটার উপর কি করলাম, বল প্রয়োগ করলাম এদিকে, আরো মানে একদম ভালো মতন এদিকেই গেছে, ঠিক আছে। তার মানে সরণ কোন দিকে হয়েছে, সরণ এইদিকেই হয়েছে। অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করব সেই দিকে যদি বস্তুটার সরণ ঘটে, তখন যে কাজটা হয় সেটা হচ্ছে ওই বলের দ্বারা ধনাত্মক কাজ। কথাটা বুঝতে পারছো? কাজ কখনো বলবো না যে মানুষের দিয়ে হয়েছে, কাজ বলবো ওই বলের দ্বারা, ঠিক আছে। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হবে, বল যেদিকে প্রয়োগ হয় বা হবে, বস্তুটির সরণ যদি বলের দিকে হয়, তখন ওই বল দ্বারা কৃত কাজকে ধনাত্মক কাজ বলে। ধনাত্মক কাজ বলে, ঠিক আছে। এটা একদমই সিম্পল। তো আমরা তো জানি বল কি রাশি বলতো, ভেক্টর রাশি। সরণ কি রাশি, ভেক্টর রাশি। তো তোমাকে এখানে একটা এক্সাম্পল দিলাম, যে ধরো এখানে 50 নিউটন বল প্রয়োগ করলাম, আর তুমি জানো সরণ হিসেবে কথার কথা 10 মিটার। এই দেখছো, আমি যদি এখানে যে চিহ্নটা দিছি ধনাত্মক, এখানেও একই চিহ্ন দিছি। আমরা তো জানি ভেক্টরে যখন ভ্যালুগুলা বসাই, ভেক্টর রাশির ভ্যালুগুলা বসানোর টাইমে এই প্লাস মাইনাস গুলা দিক বুঝায়, যাদের একই চিহ্ন থাকে তারা একই দিকে কাজ করতেছে। তো এই এক্সাম্পল অনুসারে আমরা তাহলে কৃত কাজ লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু, বাচ্চাদের মতো ফর্মুলা লিখবো, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। এখন এফ এর মান বসাইলা 50 নিউটন, হ্যাঁ, সরণের মান বসাইলা 10 মিটার। তো ইকুয়ালটা তুমি যদি সলভ করো তাহলে পাওয়া হচ্ছে 500 জুল। দেখো প্লাস প্লাস গুণফল হয়ে প্লাসই আসবে, এটা একটা ধনাত্মক কাজ। এখান থেকে বোঝা যায় যে বস্তুর উপর বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে, বস্তুর সরণটা সেদিকেই হচ্ছে, তখন বল আর সরণের গুণফলটা হচ্ছে কাজ। এখন কথা হচ্ছে কি ঋণাত্মক কাজটা কি, ঠিক আছে। এখন কি ঋণাত্মক কাজটা, তো ঋণাত্মক কাজটা হবে, এবার আমি বল প্রয়োগ করব বস্তুর উপর। আমি কি করব, বস্তুর উপর বল প্রয়োগ করব। ভালো কথা, বল প্রয়োগ করতে পারি, আমার মন চাইছে। বল প্রয়োগ করব আমি এদিকে, ঠিক আছে। আমি বল প্রয়োগ করে ফেলছি এদিকে, ধরো কথায় কথা 50 নিউটন। কত নিউটন, 50 নিউটন আমি বল প্রয়োগ করে ফেলছি। বাট সামহাউ তুমি জানো বা বুঝতে পারছো যে তোমার আসলে বস্তুটা এইদিকে আসছে, বল প্রয়োগ করছে এইদিকে, বাট বস্তুর সরণ হচ্ছে উল্টা দিকে, একদম বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে, তাই না? কোনো কিছু ঠিক উল্টা কোনটা হয়, এটা অবশ্যই উল্টা, আমরা যে এটা বলবো না এটা উল্টা, এটা দিক ভিন্ন, বাট দিক একদম বিপরীত, মানে বুঝায় এটাই দিকে হলে দিকে হবে এদিকে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে বিপরীত বা একদম উল্টা, ঠিক আছে। তো আমরা বল যেদিকে প্রয়োগ করব, যদি সরণ ঠিক তার বিপরীত হয়, তখন আমরা যে কাজটা বলের মাধ্যমে পাবো সেটা ওই বলের দ্বারা ঋণাত্মক কাজ, সেটা হচ্ছে ওই বলের দ্বারা ঋণাত্মক কাজ, ঠিক আছে। তো সরণ হচ্ছে কথার কথা এইদিকে। এখন তুমি যদি এদিকে বল প্রয়োগ করছো 50 নিউটন আর সরণ 10 মিটার লেখো, তাহলে কিন্তু সমস্যা, তাই না? কি তোমার কিন্তু এখানে সমস্যা হবে। ধরো তুমি লিখলা এফ এর মান 50 নিউটন, সরণ হচ্ছে কত, 10 মিটার। এই যে এইখানে তুমি যদি এখন 10 লেখো, এখানে তুমি তীর চিহ্ন দিয়ে বুঝেছি সরণটা এইদিকে বলটা এইদিকে, বাট যখন ডাটা লিখবা, ভ্যালুগুলোকে লিখবো অঙ্কে, তুমি যদি এটাও 50 আর এটাও 10 পজিটিভ পজিটিভ দিয়ে ফেলো, তার মানে তুমি বুঝাতে চাচ্ছ বল এদিকে প্রয়োগ হয়েছে, সরণ এদিকে হয়েছে। বাট এই উদাহরণে তো আমি এটা বলি নাই, আমি তো বলছি উল্টা দিকে হয়েছে, বল যেদিকে সরণ এদিকে। তার মানে তুমি এদিকে মাইনাস দিতে বাধ্য, হয় একটাতে মাইনাস আরেকটাতে প্লাস দিবা, আরেকটাতে না হয় এটাতে প্লাস দিয়ে এটাতে মাইনাস দিবা। নরমালি আমরা প্রথমটাতে প্লাস দিই, এটাতে মাইনাস দিয়ে বুঝাই, এটার উল্টা দিকে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কিভাবে সম্ভব, যে আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি, ওর ওই দিকে থাকার কথা, মানে অ্যাটলিস্ট ও না সরুক, মানে
কি বললাম, মানে ও না নড়ুক, যে আমি বল প্রয়োগ করলাম এদিকে ধাক্কা দেওয়ার জন্য, ধরো তোমার একটা মোটা ফ্রেন্ড, তুমি ওকে সরানোর জন্য ধাক্কা দিলা, ও কি হবে, ও যদি নাও সরে অ্যাটলিস্ট তো জায়গায় দাঁড়ায় থাকবে, বাট উল্টা দিকে আসবে, জিনিসটা কেমন না? এটা সম্ভব যে এটা তোমায় এভাবে নিতে পারো। আমি রিসেন্টলি আমাদের প্রিমিয়াম ব্যাচে যখন ক্লাস নিচ্ছিলাম এই উদাহরণটা দিচ্ছিলাম তোমাদের ওদিক। এই ভিডিওটা যখন আপলোড করতেছি কালকে কুরবানির ঈদ, জিনিসটা এরকম। হ্যাঁ, এই ভিডিওটা যে আপলোড হচ্ছে না রিয়েল লাইফে, সত্যি কথা 2025-এর, আজকে হচ্ছে 6 তারিখ, রিয়েল লাইফের কুরবানি ঈদের আগে কিন্তু ক্লাস নিচ্ছি, দেখছো, একদিন আগে। ওকে, তো কি হচ্ছে, ভিডিওটা চলমান। হ্যাঁ, তো কি হচ্ছে যে ধরো তুমি হাঁটে যাচ্ছ, তো তোমার সামনে একটা রাগী গরু দৌড়ে আসতেছে, সবাই বলতেছে ভাই ধরেন, ভাই ভাই ধরেন, তো তুমিও তাদের কথা বলতেছি ভাই ধরতেছি, তো গরু আসতেছে, তুমি গরুর কাছে গেলা, তো গরু এইদিকে আসতেছে, তুমি গরুর শিং ধরে গরুকে থামানোর চেষ্টা করলে, একদম মুভির মতন, তামিল মুভির মতন। গরু তোমাকে ঠেলতে, তুমি এইদিকে ধাক্কা দিচ্ছ, এই যে দেখো, তুমি এইদিকে ঠেলতেছো, গরু থাম, বাট গরু তোমাকে নিয়ে যাচ্ছে। এই যে তুমি বল প্রয়োগ করছো এইদিকে যাওয়ার জন্য, গরু তোমাকে এইদিকে নিয়ে যাচ্ছে। শিং টিং দিয়ে গোতা দেয় নাই, আমরা পজিটিভ থিঙ্কিং করলাম, ঠিক আছে, যাও শিংই নাই গরুর। তো এই যে তুমি বল প্রয়োগ করলা, বাট গরু তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি কিন্তু বল প্রয়োগ করছো এদিকে, তারপর এদিকে নিয়ে যাচ্ছে, যেতেই পারে। তার মানে বল প্রয়োগ যেদিকে করবো সেদিকে যে স্মরণ হইতে হবে এমনটা না, উল্টা দিকেও স্মরণ হইতে পারে। তখন আমরা যে কাজটা পাবো সেটা হচ্ছে এই বলের দ্বারা ঋণাত্মক কাজ। এই বলের দ্বারা কি কাজ? ঋণাত্মক কাজ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে বল প্রয়োগে বস্তুর সরণ যদি বিপরীত দিকে হয়, তবে তখন সেই বল দ্বারা কৃত কাজকে ঋণাত্মক কাজ বলে। বুঝতে পারছো? সেই বলটার দ্বারা কৃত কাজকে ঋণাত্মক কাজ বলে। যেমন দেখো আমি এখানে যদি এই অঙ্কটা করি এখন, যে তুমি যেন বল এত স্মরণ এত কৃত কাজ দেখো বের করতে যাও, বলের মান তো 50, বা স্মরণের মান তো এই যে মাইনাস, মাইনাস তো বুঝেছি উল্টা দিকে হয়েছে, তো তুমি করলে পাবা 500, এটা পজিটিভ এটা নেগেটিভ, প্লাস মাইনাসে মাইনাস পাবা, এই হলো নেগেটিভ অ্যান্সার পাচ্ছ, ঠিক আছে। এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, অ্যান্সার দিবা আমাকে, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে যে ধরো তোমাদের কাছে একটা বাক্স আছে, এই বাক্সটাকে তুমি হচ্ছে উঠাচ্ছ, কি করলা, তোমার কাছে একটা বাক্স আছে, এই বাক্সটাকে তুমি হচ্ছে উপরে উঠাচ্ছ, বলো তো এই কাজটা ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ? আবার আমি একটু কোশ্চেনটা লিখে দিই, ঠিক আছে। একটি বাক্সকে টেবিল থেকে উপরে উঠালে কৃত কাজ কেমন? ধরো আমি এভাবে কোশ্চেন করলাম, কৃত কাজটা কেমন? তো এখানে তোমাকে অপশন দিলাম যে ধনাত্মক কাজ, এখানে অপশন দিলাম যে ঋণাত্মক কাজ, তারপর তোমাকে অপশন দিলাম যে এ ও বি দুইটাই বোথ, তারপর তোমাকে অপশন দিলাম যে না এখানকার কোনোটাই না। বলো তো এটার অ্যান্সারটা কি হবে? তো ফার্স্ট টাইমে অনেকে এটা লেখার পরে অ্যান্সারটা দিয়ে দেয় এটা ঋণাত্মক কাজ, অর্থাৎ বি নাম্বারটা, অনেকে অ্যান্সারটা দিয়ে দেয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে না, এখানে আগেই তুমি ঋণাত্মক বলতে পারবে না। এই কোয়েশ্চেনটা এখন পর্যন্ত এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে, হ্যাঁ আমি যেহেতু কোয়েশ্চেনে কোনো কথা অ্যাড করি নাই, যে একটা বাক্সকে টেবিল থেকে উপরে উঠালে কৃত কাজটা কেমন, এখন পর্যন্ত অ্যান্সার হবে হচ্ছে কি এইটা সি, এখন পর্যন্ত। এখন কথা হচ্ছে যে কেন। তো এখানে ফার্স্ট অফ অল আমি এটা বলি, আগে ঋণাত্মক যারা বলতো তাদের কথাটা বলি, তারা চিন্তা করে বা তারা যেটা বলবে যে যেহেতু একটা বাক্সকে আমি কোথায় উপরে উঠাচ্ছি, এই বাক্সের প্রতি তো সবসময় পৃথিবীর আকর্ষণ বল কাজ করে, সবসময় পৃথিবীর আকর্ষণ বল কাজ করে, তাই না? এটা আমরা শিখে আসছি মহাকর্ষ বল অধ্যায়ে, যে মহাকর্ষ পার্টটা আছে, তাই না, ওজন, যেটা ওজনের সমান বল নিচের দিকে কাজ করে, ওজন এটা তো একটা বল, ওজন বল এদিকে কাজ করতেছে, বাট আমি বস্তু স্মরণ ঘটাচ্ছি এইদিকে, তাই না, এইদিকে হচ্ছে স্মরণ কাজ করতেছে। যেহেতু একটা
বিপরীত দিক, এই কারণে এটা অ্যান্সার অনেকে দিবে ঋণাত্মক। ঠিক আছে, তাদের লজিকটা ঠিক আছে, বাট এই কোশ্চেন অনুসারে এখনো অ্যান্সার এটা ধনাত্মক এবং ঋণাত্মক। এখন কথা হচ্ছে কিভাবে ভাইয়া, তো তোমাদেরকে এই জিনিসটা আমি তোমাকে একটু যদি মনে করাই দিই, যে দেখো তোমাকে একটা কথা বলছিলাম যে ফিজিক্সের ভাষায় কাজ করে কোনো মানুষ বা যন্ত্র না, কাজ করে হচ্ছে বল। আর এই যে আমরা এই সংখ্যাগুলো যখন লিখতেছিলাম তখন আমি একটা কথা বারবার লিখতেছিলাম, বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। হ্যাঁ, আবার এখানে দেখো যে বল দ্বারা কৃত কাজটা হচ্ছে ঋণাত্মক। তো কাজ ধনাত্মক নাকি ঋণাত্মক এটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে হুইচ ফোর্স, কোন বল, কোন বলের জন্য তুমি এটা বিবেচনা করতেছো। আমি কিন্তু এখানে বলি নাই যে বাক্সটাকে টেবিলের উপরে উঠাইলে অভিকর্ষ বলের দ্বারা কাজটা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা জিজ্ঞেস করি। আমি কিন্তু এখানে মিনি করি নাই যে অভিকর্ষ বল নাকি, অভিকর্ষ বলের কথাটা নিয়ে আসছি, আনি নাই। যদি আমি কোশ্চেনে এটা নিয়ে আসতাম, যদি আমি কোশ্চেনে নিয়ে আসতাম যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল অথবা ওজন বললেও এখানে সমস্যা নাই, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তখন অ্যান্সার হবে ঋণাত্মক। কারণ অভিকর্ষ বল নিচের দিকে, আমি স্মরণ ঘটাচ্ছি উপরে, বা বস্তুটা সরি আমি না, বস্তুটা স্মরণ ঘটছে উপরের দিকে। ঠিক আছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা তখন ঋণাত্মক। এটা হচ্ছে অ্যান্সার। বাট দেখো বস্তুটাকে উপরে উঠাচ্ছ, দেখো এই যে একটা বস্তুকে তুমি উপরে উঠাচ্ছ, এটা ছিল টেবিলে রাখা, আমি বলছিলাম না টেবিলে রাখা ছিল, কিন্তু তো এই টেবিলে কি ছিল, স্থির ছিল। এখন উপরে যে উঠাচ্ছ, এভাবে তো উঠাচ্ছ না, ফু দিলেও বল প্রযুক্ত করা হয়ে যায়। মানে আমি যেটা বুঝাতে চেয়েছি, এটা তো হাওয়ায় উপরে উঠবে না, তুমি হাত দিয়ে বল প্রয়োগ করে উঠাচ্ছ, অর্থাৎ তোমার একটা প্রযুক্ত বল আছে। হ্যাঁ, তোমার একটা প্রযুক্ত বল, অবশ্যই উপরে উঠানো মানে কি, দেখো এই বস্তুটাকে আমি উপরে উঠাতে চাই, আমি তার এদিকে বল দিব না, যেদিকে উঠাবো সেদিকে তো বল দিব, তার মানে এইদিকে কিন্তু একটা প্রযুক্ত বলও আছে। দেখো তো আমার প্রযুক্ত বলটা উপরের দিকে, বস্তুটা যাচ্ছে কোথায়, উপরের দিকে। তার মানে দেখো প্রযুক্ত বল যেদিকে বস্তু যাচ্ছে সেই দিকে, তার মানে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ আবার ঠিকই ধনাত্মক, কারণ একই দিকে। বুঝতে পারছো? এখানে তাহলে দেখা যায় যে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তার মানে এই কোয়েশ্চেনে আমি যেহেতু বলি নাই ফার্স্টে যে একটা বাক্সকে টেবিলে থেকে আমরা উঠাচ্ছি, হ্যাঁ টেবিলে থেকে যে আমরা উপরে উঠালাম, তখন কৃত কাজটা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা কিন্তু আমি তখনো কোয়েশ্চেনে বলি নাই যে কোন বলের দ্বারা। ঠিক তোমরাও তোমাদেরকে কেউ যদি কখনো জিজ্ঞাসা করে যে এই কাজটা ধনাত্মক নাকি ঋণাত্মক, আগে এনশিওর হয়ে নিবা যে সে কোন বল বুঝাইছে। আমি প্রশ্নে যদি উল্লেখ করে দিতাম যে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কেমন, তখন অ্যান্সার হবে এ, কারণ প্রযুক্ত বল যেদিকে বস্তু সরণ সেদিকে। আমি যদি প্রশ্নে বলে দিতাম যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কেমন, অভিকর্ষ বল উপরে বস্তু অভিকর্ষ বল নিচে বস্তু যাচ্ছে উপরে, তখন ঋণাত্মক। আর এখন যেহেতু আমি বলি নাই যে কোন বল দ্বারা কৃত কাজ, তার মানে দুইটা বলই তো এখানে আছে, অভিকর্ষ বল প্রযুক্ত বল দুইটাই আছে। অভিকর্ষ বলের জন্য নেগেটিভ হলেও আমার প্রযুক্ত বলের জন্য ধনাত্মক, তাহলে অ্যান্সার দুইটাই। ঠিক আছে, অ্যান্সার দুইটাই। আই হোপ তোমরা এই কনসেপ্টটুকু বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এখন তোমাদের বইয়ে হচ্ছে আমরা একটা অঙ্ক করি, ছোট একটা প্রশ্ন, যে দেখো তোমার ভর 50 কেজি, আমার অনেক ইচ্ছা আমার ভর যেন 50 কেজি হয়ে যায়, দিন দিন অনেক ওজন বাড়তেছে, বুঝছো, ব্যায়াম করবো ব্যায়াম। আচ্ছা, তোমার ভর হচ্ছে 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছো মানে উঠে ফেলছো। তো চিন্তা করি যে এই হচ্ছে তোমার ভর হচ্ছে 50 কেজি, তুমি কোথায় উঠছো, একটা 10 তলা বিল্ডিং উঠছো। এখন বললো না যে ভাই আমার হাইট একটু হলে 10 তলা বিল্ডিং আরো বড় হবে, একটু ভালো করে আঁকলেই হয়েছে। এটা হচ্ছে 10 তলা, ঠিক আছে। আচ্ছা, তুমি কত কাজ করেছো, তোমার কাছে কাজ জানতে চাচ্ছে, বললো যে প্রতি তলার উচ্চতা 3 মিটার। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে আমাদের কাছে এরকম 10 তলা আছে, হ্যাঁ 10 তলা, প্রত্যেক তলা হচ্ছে 3 মিটার, এক তলা 3 মিটার করে, তাহলে আমার বিল্ডিং হচ্ছে টোটাল 10 তলা, তো তাহলে টোটাল হাইট কত, টোটাল যে হাইটটা আমরা এটা পেয়ে যাব, একতলা যদি 3 মিটার হয় তাহলে 10 তলা হবে 10 × 3 মিটার, এখানে একক মিটার থেকে মিটার, এগুলো 30 মিটার। এখানে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হইতাম, স্বাভাবিক কোনো একতলা কখনো 3 সেন্টিমিটার হয় না, মিটারই হবে। তার মানে তুমি কত উপরে উঠলা, 30 মিটার উপরে উঠলা। তো
তোমার এখানে কৃত কাজ কত, তুমি কত কাজ করেছো। আমি আবার বলি, প্রশ্ন তুমি বলতে পারো ভাই আপনি বলছেন কাজ মানুষ করে না, প্রশ্ন ঠিকই বলছে যে তুমি কত কাজ করেছো। এটা বাংলা ভাষায় বারবার বলা হয় যে তুমি কত কাজ করেছো, ঠিক আছে। আসলে বল প্রয়োগ না করলে তো কাজ তো হইতো না, কাজ হয় আসলে বলের দ্বারা। এখানে জাস্ট বুঝাইছে যে কাজের পরিমাণটা কত, কে করুক ডাজন্ট ম্যাটার, কাজের পরিমাণটা কত। তো যাই হোক, তোমাকে আমি এখন একটা বস্তু কল্পনা করি, তোমাকে কি কল্পনা করি, একটা অবজেক্ট বা বস্তু, ঠিক আছে। তো এই বস্তুটাকে যেহেতু উপরে ওঠানো হয়েছে, তুমি জানো যে কত সরণ, এখান থেকে এখানে সরণটা, তাই না। এখানে কিন্তু এটা এইটা বুঝায় নাই, তো এখানে বুঝাইছে কিন্তু এই যে এই সরণটা, হ্যাঁ হাইটটা, যে তুমি এখানে ছিলা এখন তুমি এখানে আসছো, তাহলে কত কাজ করলা। তোমাকে যেহেতু উপরে যাইতে হয়েছে, তোমাকে মিনিমাম ওজনের সমান বল তো তোমাকে অবশ্যই দিতে হয়েছে, তাই না। উপরে উঠতে অবশ্যই ওজনের সমান বল প্রযুক্ত হয় বা হয়েছে। তাহলে আমরা এখন দেখতে পারি যে এখানে যে বলের পরিমাণটা এফ, এই এফটা তাহলে হবে তোমার ওজন, তাই না। এফটা কি হবে, তোমার ওজন বা বস্তুটার ওজন। তো এইটা আমরা কি লিখতে পারি, এই হচ্ছে এম, এখানে লিখবা যে ভর দেওয়া আছে ভর, হ্যাঁ এবার সংক্ষেপে লিখে দিবা যে ভর এম 50 কেজি। তারপর লিখবা যে অভিকর্ষ ত্বরণ, আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করবা, অনেক প্রশ্নে কিন্তু স্মল জি এর মান 10 দেওয়া থাকে, তো এখানে দেওয়া নাই, তাহলে 9.8 ইউজ করবা, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তারপর লিখবা যে সরণ বা উচ্চতা, যাই দেখো সমস্যা নেই, তুমি এটা এইচ দিয়েও দিতে পারো, এস দিয়েও দিতে পারো। সরণকে যদি আমি এক্স দিয়েও প্রকাশ করি কেউ কিচ্ছু বলবে না, ডি দিয়েও প্রকাশ করলেও কেউ কিছু বলবে না, আর দিয়ে প্রকাশ করলেও কেউ কিছু বলবে না। এস, আর, ডি, এক্স, এইচ, যেমন চাই করবা, ঠিক আছে। তো এই হচ্ছে কত, 30 মিটার। তো এই বল তুমি বের করলা যে এত নিউটন, তাই না। তোমার হচ্ছে কত বল এখানে দরকার পড়ছে, এই সরি ভর তো 50 এবং 9.8 গুণ হবে, তাই এত নিউটন। তারপর তাহলে তুমি লিখবা যে তাহলে কৃত কাজ ডাব্লিউ কি হবে, বল আর স্বর্ণের গুণফল। এখানে স্বর্ণ তো আমরা এস দিছি, তুমি এস দিলে এস দাও, এক্স দিলে এক্স দাও, দিয়ে দিবা, সমস্যা নেই। তো এফ এর মানটা বসিয়ে দিবা, আমি আর বের করলাম না, এটা তোমাদের বইও করা আছে, এফ 50 ইন্টু 9.8 ইন্টু 30, ঠিক আছে। এই হচ্ছে ফাইনালি তুমি জুল পাবা, এটা যা পাবা গুণ করে কত পাবা, এত জুল, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো কাজ নিয়ে তোমাদের এতটুকুই আলোচনা, কাজ নিয়ে, শুধুমাত্র কাজ নিয়ে তোমাদের আলোচনা হচ্ছে এতটুকুই। হ্যাঁ, যে দেখো আমি একটু আলোচনা করে দিই আবার, যে কাজ মানে কি। কাজ হচ্ছে আমাদের যে পরিমাণটা, যেটা কাজের কাজ তুমি লিখতে পারো আপাতত 9 10 এর জন্য, যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের জন্য স্বর্ণের গুণফলকে কাজ বলা হয়, এই সংজ্ঞাটা এভাবে লিখতে পারো, ঠিক আছে। যদি লেখে যে কাজ কাকে বলে, যে প্রযুক্ত বল এবং ওই বলের দিকে স্বর্ণের গুণফলকে বলা হয় কাজ। কাজের পরিমাণ কি, যে সংজ্ঞা থেকে বললাম যে বল আর স্বর্ণের গুণফল, ঠিক আছে। বল আর স্বর্ণের গুণফল, এককটা কি, জুল, কাজের একক হচ্ছে জুল। ওকে, তারপর কাজের মাত্রা বের করে শিখছিলাম আমরা, এম ইন স্কয়ার টি ইনভার্স 2, ভেঙে ভেঙে একদম, তাই না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখলাম যে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, এটা একটু তোমাদের একটু ইন্টারনেটের ব্যাখ্যাতে আমি গেছিলাম, আলটিমেটলি তোমাদের মনে রাখতে হবে কাজ একটা স্কেলার রাশি, ঠিক আছে, আর কিছু না এখানে। এরপরে হচ্ছে আমরা দেখলাম যে কাজ হচ্ছে আসলে বল দ্বারা। এখন বল দ্বারা আবার হচ্ছে ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে। ধনাত্মক কাজ কখন, বল যেদিকে প্রয়োগ হবে স্বরণ সেদিকে হবে, সেটা হচ্ছে ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজ কোনটা, বল যেদিকে প্রয়োগ হবে ঠিক উল্টা দিকে স্বরণ হবে, সেটা হচ্ছে ঋণাত্মক কাজ, তাই না, ওই যে এরকম। তো আমরা একটা তোমাদের ছোট একটা বেসিক কোশ্চেন করছিলাম যে একটা বস্তুকে উঠাইলে কাজটা ধনাত্মক নাকি ঋণাত্মক। তো তোমাকে আগে ওখানে এনশিওর হইতে হবে যে কোন বলের দ্বারা, অভিকর্ষ বলের দ্বারা ঋণাত্মক কাজ, আর প্রযুক্ত বল দ্বারা ঠিকই আবার ধনাত্মক কাজ, তাই না। এরপর তোমাদের বইয়ের ছোট একটা উদাহরণ আমরা করলাম। এইটুকু ছিল হচ্ছে তোমাদের কাজের কনসেপ্ট। আচ্ছা, তো দেখো এখন তোমাদের বইয়ের আমরা আরেকটা উদাহরণ করি, তাহলে তোমাদের এই কাজ রিলেটেড কনসেপ্টটা আজকের ক্লাস পর্যন্ত শেষ হবে। এরপর আমরা নেক্সট ক্লাসে শক্তি থেকে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছো। বুঝছো, তুমি একটা বস্তুর উপর কি করলা, 100 নিউটন বল প্রয়োগ করছো। দেখো এই বস্তুটার উপর কি করছো, 100 নিউটন বল প্রয়োগ করে তুমি 10 মিটার নিয়ে গেছো। ধরো বস্তুটা এখান থেকে এখন এখানে আসছে, হ্যাঁ, এখান থেকে এখন এখানে আসছে।
এই হচ্ছে সরণটা তুমি জানো যে 10 মিটার। ওকে, এখন ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন হয়, আমরা কিন্তু এই যে আমাদের বল অধ্যায়ে ঘর্ষণ কিন্তু শিখে আসছে। ঘর্ষণের কাজ কি? বস্তু যেদিকে গতিশীল তার বিপরীত দিকে কাজ করবে। আমরা যেহেতু বস্তুকে বলছি এদিকে বল প্রয়োগ করে এদিকে গতিশীল করছি 10 মিটার, হ্যাঁ, ওর সরণ হচ্ছে 10 মিটার, তা ঘর্ষণ ডেফিনেটলি উল্টা দিকে কাজ করছে। আর ঘর্ষণকে আমরা ফ্রিকশনের স্মল এফ থেকে, মানে ফ্রিকশন যে ওয়ার্ডটা ওইখানকার স্মল লেটার এফ দিয়ে লিখি। আর এটা যেহেতু গতি ঘর্ষণ ছিল কাইনেটিক, এর জন্য এফ কে লেখা হয়, নিচে আবার ছোট করে কে দিয়ে। এই ঘর্ষণ বলটা ছিল দেখো 10 নিউটন। এখানে লিখে দিচ্ছে যে বিপরীত দিকে ঘর্ষণ, না বললেও আমরা জানতাম ঘর্ষণ বল উল্টা দিকে কাজ করে। এখন প্রশ্ন হলো তাহলে তুমি কতটা কাজ করেছো, ঘর্ষণ বল কতটা কাজ করেছে? দেখো খুবই মজার একটা কোশ্চেন, খুবই সহজ। ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে তোমার, আমি ফ্র্যাঙ্কলি লিখি, ঠিক আছে? ফ্র্যাঙ্কলি মানে হচ্ছে মানে অত ফর্মাল ভাবে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল, তাই না? তোমার প্রযুক্ত বল এফ যেটা, সেটা হচ্ছে 100 নিউটন। তাহলে তুমি আমাকে বলো তুমি কত কাজ করছো? অন্য কোন বল কি কি আছে তোমার এটা দেখতে হবে না, তুমি বল প্রয়োগ করছো কত? 100 নিউটন। কোন দিকে? এইদিকে। সরণ কোন দিকে হয়েছে? এইদিকে। কতটুকু? 10 মিটার। এটাই তোমার কৃত কাজ। এই বল আর এই সরণের গুণফলটাই তোমার কৃত কাজ, ঠিক আছে? তাহলে এখানে লেখা হচ্ছে তোমার কৃত কাজ। হ্যাঁ, ধরো এটাকে আমি লিখলাম ডাব্লিউ দিয়ে। তাহলে কি হবে? তোমার উপযুক্ত বল আর ওই বলের জন্য সরণ, ঠিক আছে? তো তোমার উপযুক্ত বল হচ্ছে 100, সরণ হচ্ছে 10, তাহলে এটা হবে 1000 জুল শেষ। এটা হচ্ছে তোমার কৃত কাজ, একদম তোমার হালাল বল সরণ, তোমার হালাল কৃত কাজ। এখন পরেরটা হচ্ছে ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। ঘর্ষণ নামে যে জিনিসটা আসছে, ও বল প্রযুক্ত করছে, বল প্রয়োগ করছে। তুমি যখন ঠেলতেছিলা ও তখন বিপরীত দিকে বল প্রয়োগ করছে, বেচারাও তো কাজ করছে, বাট আলটিমেটলি ওর কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। কেন বলতো? ও বল প্রয়োগ করছে এই দিকে সবসময়, তার আলটিমেটলি সরণ তো দিকেই হয়েছে, উল্টা দিক না? উল্টা দিক না? আর তোমরা কিন্তু জানোই যে এফ কে আমি এখানে লিখছি 10 নিউটন, বাট এই যে আমাকে এখানে লিখতে হবে -10 নিউটন, তাই না? কারণ আমরা বুঝাই দিচ্ছি যে এই দিকটা পজিটিভ। দেখো আমি এটা 100 লিখছি, এটা 10 লিখছি, পজিটিভ পজিটিভ। এখন আমি যদি এটাকেও পজিটিভ 10 লিখি, মানে বুঝাবো ঘর্ষণ এদিকে ছিল, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না, উল্টা দিকে ছিল, ওই জন্য এটা নেগেটিভ বল দিব। এখন দেখো তুমি লিখবে যে ঘর্ষণ বল দ্বারা, ঘর্ষণ বল কৃত কাজ। অবশ্যই এখানে ধরো ডাব্লিউ প্রাইম লিখলাম, অবশ্যই তুমি এখানে তোমার বল দিবা না, ঘর্ষণ বলটা, ঘর্ষণ বল ছিল -10, এখানে মাইনাসটা দিতে হবেই, দিতে হবে দিক বোঝানোর জন্য। আর সরণ কতটুকু হয়েছে? সেই 10 মিটার, তাই না? ও এখান থেকে এখানে আসা পর্যন্ত তো এই বলটা দায়ী ছিল, তারপরও সরণ হয়েছে এইটা, এই বলটা দায়ী থাকা সত্ত্বেও সরণ হয়েছে এইটা। তাহলে সরণ থেকেই নিব, নাকি আবার বলতে না ভাইয়া চলেন একটু মায়া দেখাই, ও বল প্রয়োগ করছে, ও বল প্রয়োগ করছে, চলেন 10 কে ওকে দেই 5, ওকে দেই 5, এরকমটা না। ওভারঅল সরণ কতটুকু সরণ হয়েছে, ঠিক আছে? এটা তো সরণ তো হয়েছে ওভারঅল 10 মিটারই, তো এখানেও 10, তাহলে 10 দিয়ে দাও, তাহলে কত আসবে? -100। তাহলে এটা হচ্ছে তোমার বল দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এটুকুই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো। তোমাদেরকে লাস্ট যে জিনিসটা বুঝে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি আমি, সেটা একটু দেখে নাও। যে সাপোজ ধরো এটা কোন একটা তল হবে, হ্যাঁ, এটা কোন একটা তল হবে, আর এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, একটু ছোট দিকে। ওকে, তো ভালো কথা। তো এই বস্তুটা ধরো এরকম ভাবে কয়েকটা পজিশন আমি একটু দেখাই দিই। এখানে কি বুঝাতে চাচ্ছি? এখানে বুঝাইতে চাচ্ছি যে আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করলাম এফ পরিমাণ, ঠিক আছে? ওকে, এখন এইখান থেকে আসা পর্যন্ত আমি বল প্রয়োগ করছি, মানে বল প্রয়োগ করতেছি, ধরো একটা ভ্যালু আছে 10 নিউটন, 20 নিউটন, 100 নিউটন, যা মন চায়, ঠিক আছে? আমি বল প্রয়োগ করছি, বাট বল আছে, ঠিক আছে? অবশ্যই একটা বল আছে, হইতে পারে এটা একটা এক্স এর মানে এক্স নিউটন, তাই তো? আর ধরে নাও ওর এখানে সরণ হয়েছে এতটুকুর জন্য, সরণ হয়েছে আর, বাট এইখানে আসার পর আমি বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি কত বল প্রয়োগ করছি? 0 নিউটন, মানে আর বলই নেই। বাট আমরা তো জানি বল প্রয়োগ করা হয় মানে বলের মধ্যে আছে F = ma, অর্থাৎ ত্বরণ। ত্বরণ থাকা মানে বোঝায় ওর কিন্তু এখান থেকে বেগ বাড়ছে, ও হইতে পারে 0 ছিল, আদি বেগ 0 ছিল, 0 নাও থাকতে পারে, কিছু একটা ছিল,
দেখার বিষয় না। বাট বল প্রয়োগ হওয়া হয়েছে মানে ওর কিন্তু বেগ বাড়ছে, বাড়তে 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 এখানে বেগটা একটা লাস্ট স্টেজে পৌঁছাইছে। আমি যখন থেকে বল প্রয়োগ করা বন্ধ করব, বল নাই মানে ত্বরণও নাই, ত্বরণ নাই মানে বস্তু যাবে সমবেগে। অর্থাৎ ও এখন যেই বেগ প্রাপ্ত হইল, শেষ বেগ এখান থেকে বাড়তে 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 বাড়তে, ঠিক আছে, ও এখন সেই শেষ বেগে এইদিকে গতিশীল হবে সমবেগে, সমবেগে, ঠিক আছে, সমবেগে। তো এখন এখানে কি কথা বলতে চাচ্ছি, এইখানে আমি বলতে চাচ্ছি এই যে দেখো আমি একটু আলাদা করে ফেলি, এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত তোমার কৃত কাজ আছে। এখানে কৃত কাজটা কি হবে, জাস্ট কিচ্ছু না, ডাব্লিউ কি হবে, এই যে বল, বলের মান এক, এই যে স্মরণ, স্মরণের মান এত জুল। এভাবে লিখলে অনেকের কাছে কঠিন লাগবে, জাস্ট কিছু না, জাস্ট বল আর স্মরণের গুণফল। আমার তো ভয়েস শুনতিস, বল আর স্মরণের গুণফলই লিখছি। এখন বলো না যে ভাইয়া নতুন সূত্র লিখছেন ডাব্লিউ ইকুয়াল টু এক্স, আর ঘুরে ফিরে একই জিনিস, ঠিক আছে। তো এই হচ্ছে বল ইন্টু স্মরণ, ভেঙে ভেঙে লিখি বল ইন্টু স্মরণ। তো এখানে বলটা ছিল এক্স, স্মরণটা আমি বুঝেছি আর, ঠিক আছে। এখন তো আর কোনো কোশ্চেন হওয়ার কথা না, এই হচ্ছে এত জোর। বাট আমার কথা হচ্ছে আমি যদি পরের পার্টটুকু যদি নেই, এই যে একটুকু, হ্যাঁ এই যে এইখান থেকে এখন যে কাহিনীটা হয়েছে, এইখানে এই পুরা জায়গা ও গতিশীল হোক, ওর আস্তে আস্তে গতি থেমে যাক, হ্যাঁ, বাট এই যে এই বলের দ্বারা, হ্যাঁ এই এফ যেটাকে আমি বুঝেছি, এখন কিন্তু এফ বল দ্বারা কৃত কাজ শূন্য। এই বল ও এখন যেমন যেমন যাক, আমার এই বল বন্ধ হয়ে গেছে না, আমার এই বলের দ্বারা কোনো কাজ হয় নাই, বুঝতে পারছো। আমরা তো জানি যে নিউটন কি বলছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে ও এখন যে বেগে আছে চিরকাল সেই বেগে চলতে থাকে। বাট আমরা তো বুঝেছি একটা তলে আছে, তো তলে থাকলে আবার ফ্র্যাকশন কাজ করবে, ফ্রিকশন কাজ করবে, ফ্রিকশনের কারণে, ফ্র্যাকশন মানে আবার ভগ্নাংশ, ফ্রিকশন মানে ঘর্ষণ, ফ্রিকশন কাজ করবে, ফ্রিকশনের কারণে আস্তে আস্তে বেগটা কমতে থাকবে, ওইটা হচ্ছে ঘর্ষণ বলের দ্বারা কাজ হবে। ওইগুলো আমাদের দেখার বিষয় না, আমাদের এই এফ দ্বারা, এই এফ দ্বারা আর কোনো কাজ হবে না। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে না এখানে কাজ কত, অ্যান্সার জিরো, এই এফ এর জন্য। তোমাকে যদি জিজ্ঞাসা করে এখানে কাজ কত, অ্যান্সার জিরো। তোমাকে যদি জিজ্ঞাসা করে এখানে কত, এখনো তোমার অ্যান্সার কি থাকবে, জিরো মানে জিরোই থাকবে, বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই, যে খালি ঘর্ষণ নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে শক্তি নিয়ে। তো প্রথম ক্লাস দেখে একটু আস্তে আস্তে আগালাম, সামনে কোরবানি ঈদ আসতেছে, ভিডিওটা তো অনেকে অনেক সময় দেখবা। তো যারা একদম টাটকা টাটকা দেখতেছো, তোমাদেরকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। পরিবারের সবার সাথে ভালোভাবে ঈদ কাটাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।